আজকের গল্পটা একেবারে অন্যরকম। যারা অ্যাকশন, মারপিট আর রহস্যময় সিনেমা পছন্দ করেন তাদের জন্য এই ছবি নয়। এই গল্প শুধু নয়নে নয়, হৃদয়ে অনুভব করার মতো। সিনেমাটা মুক্তির পর থেকে মানুষের মুখে মুখে ঘুরছে। কারো চোখ ভিজেছে শেষ দৃশ্য দেখে, আর কারো মনে হয়েছে এই যুগের সেরা প্রেমের গল্প। আর এত সব শুনে আমিও বসে থাকতে পারিনি, পুরোটাও দেখে শেষ করলাম। আজকের গল্পের কেন্দ্র আছে বাণী। বাণী একজন মেধাবী লেখিকা, সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছে। তার জীবনে সবচেয়ে প্রিয় কাজ হলো অনুভূতি দিয়ে লেখা। একটা স্বপ্ন সে বারবার বুকে লালন করছে, যার সাথে ভালোবাসে জীবন কাটাবে, তার সাথে ছোট্ট একটা সুখের জগৎ বানাবে। সেই মানুষটা তার কলেজের সিনিয়র মাহির। অনেক বছর সম্পর্ক আজ পরিণতি পথে। বিয়ের দিন বানিয়ে ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে গিয়ে মাহির জন্য অপেক্ষা করছে। বুকের মধ্যে এক্সাইটমেন্ট, চোখে হাজারটা স্বপ্ন, কিন্তু মাহির আর আসে না। অনেকক্ষণ অপেক্ষার পর হঠাৎ ফোন আসে মাহিরের। বাণী ভাবে হয়তো কিছু জরুরি কথা বলবে, কিন্তু ফোনের ওপাশ থেকে শোনা যায় এমন কিছু কথা যা এক মুহূর্তে সব শেষ করে দেয়। মাহির জানায় সে আর বিয়ে করতে পারবে না, কারণ সে বিদেশে চলে যাবে। তার পাশাপাশি সে আরো জানায় সে অন্য কাউকে ভালোবাসে। বাণী কোনো কথা বের করতে পারে না। সবকিছু যেন এক নিমিষেই শেষ হয়ে যায়। বিশ্বাস, ভালোবাসা, স্বপ্ন সব ভেঙে পড়ে। চোখের জল গড়িয়ে পড়ে তার প্রিয় ডায়েরির পাতায়। এই ডায়েরিতে সে জীবনের প্রতিটা অনুভূতি লিখে রাখতো, আর সেই ডায়েরির পাতাগুলো সাক্ষী হয়ে রইল তার ভাঙা হৃদয়ের। এরপর 6 মাস কেটে যায়। বাণীর পরিবার চায় সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তাই একটা নিউজ চ্যানেলে চাকরির জন্য ইন্টারভিউ ঠিক করে। বাণী চুপচাপ সব মেনে নেয়। নতুন করে পথ চলার চেষ্টা করে। ইন্টারভিউ দিতে যাওয়ার পথে বাণী চোখে পড়ে এক যুবক বাইক চালাচ্ছে আর হাতে কিছু একটা আঁকছে। এক মুহূর্তের জন্য তাদের চোখাচোখি হয়। বাণী তাড়াহুড়ো গাড়ি থেকে নামতে গিয়ে নিজের ডায়েরিটা ফেলে আসে। ছেলেটি সেটা হাতে পায়। এই ছেলেটির নাম ক্রিশ কাপুর। সে একজন মিউজিশিয়ান। নিজের একটি ব্র্যান্ড আছে। সাফল্যের কৃতিত্ব তার হাতে আসছে না। অন্য এক সদস্য তার প্রভাবশালী পরিবারের সব কৃতিত্ব নিজের নামে করে নিচ্ছে। একদিন ক্রিস ক্ষোভে ফেটে পড়ে। মিডিয়ার একজন রিপোর্টারকে আঘাত করে ফেলে। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। বন্ধুরা, ব্র্যান্ডের সাথীরা সবাই তাকে ছেড়ে চলে যায়। তবুও ক্রিস হাল ছাড়ে না, একা দাঁড়িয়ে যায়। নিজের লেখা গানের নিজের সুরের মঞ্চে উঠে আসে। আর তার সেই একক পারফরমেন্স মানুষের হৃদয় নাড়িয়ে দেয়। বাণীর ডায়েরিতে লেখা কয়েকটি পৃষ্ঠা পড়ে ক্রিস অনুভব করে এমএসএফ একজন লেখিকা নয়, তার শব্দগুলোতে আছে এক অদ্ভুত শক্তি। এইভাবেই দুজনের জীবন আস্তে আস্তে কাছাকাছি আসে। একজন মনের যন্ত্রণা সুরে প্রকাশ করে, আরেকজন সেই সুরকে শব্দে পরিণত করে। বাণী ওই ঘটনার পর থেকে আর কিছুই লিখতে পারছিল না। শব্দ যেন তার কাছে বেমানান হয়ে গিয়েছিল। জীবনের সবচেয়ে আপন শখ, লেখার ক্ষমতা, এখন যেন আর তার মধ্যে নেই। বারবার কলম হাতে নিলেও মনের ভেতর থেকে আসছিল না কোনো অনুভূতি। মনে হচ্ছিল শুধু প্রেমটাই ছিল তার জীবনের অর্থ, আর সবকিছু হারিয়ে গেছে সেই সাথে। এদিকে ক্রিসের সেই অসাধারণ পারফরমেন্সে শেষ হয়ে গেল। সবাই ধীরে ধীরে হল ছেড়ে বেরিয়ে গেল, শুধু একজন রয়ে গেল পাশে, বিকি। বিকি শুধু বন্ধু নয়, ক্রিসের ছায়ার মতো সঙ্গী। বিক্কির বাবা বড় ব্যবসায়ী, যার প্রভাব প্রতিপত্তি কম নয়। বাবার টাকায় বিকি নিজের পরিচয় তৈরি করার চেষ্টা করে, কিন্তু সে সব টাকা খরচ করে ফেলে বন্ধুর পিছনে, বিশেষ করে ক্রিসের স্বপ্ন পূরণে। বিকি সেদিন অনেক বোঝানোর চেষ্টা করছিল ক্রিসকে। বলছিল, দেখ, আমরা যদি আলাদা হয়ে যাই কোনোদিন বড় হতে পারবো না। আমাদের একসাথেই থাকতে হবে। এবার আমাদের একটা বড় সুযোগ আসছে। বিকির বাবার সংযোগে এখন তাদের সামনে একটা বিশেষ প্রস্তাব এসেছে। বিকি পরের দিন ক্রিসকে নিয়ে যায় শহরের সবচেয়ে বিখ্যাত হিপ হপ আর্টিস্ট প্রিন্সের সেটে। প্রিন্স, যার প্রতিটা গান ইউটিউবে কোটির বেশি মানুষের কাছে পৌঁছে যায়। সেই সেটে তাদের সঙ্গে দেখা হয় বিনীতের। বিনীত শুধু প্রিন্স নয়, দেশে অনেক বড় বড় সিঙ্গারদের ম্যানেজ করে। একটা প্রভাবশালী রেকর্ড কোম্পানির মালিক বলা চলে। আসছে মিউজিক ফেস্টিভ্যালে প্রিন্সের লাইভ পারফরমেন্স হবে বলে সেখানে দেখা করতে। কিন্তু প্রিন্সের মুড ভালো নেই। বারবার বলা সত্ত্বেও কোনো গীতিকার ও সুরকার নতুন গান পছন্দ হচ্ছে না তার। প্রিন্স একঘেয়ে গানে বিরক্ত, নতুন কিছু চাইছে। তাই বিনীত খুঁজছে নতুন প্রতিভা। বিনীত সেদিন কৃষিকে বোঝায়, তোমার সুরে আসলে আলাদা কিছু আছে। আমরা চাই এই মঞ্চ তোমাকে দিয়ে নতুন কিছু তৈরি করতে। কিন্তু ক্রিস সোজা জানিয়ে দেয়, তোমাদের আগে কম্পোজার গান প্রিন্স পছন্দ করছে না, আর এখন আমার সুর নিয়ে গান বানিয়ে তোমরা নিজের নামে চলাবে। এটা হবে না। আমি কাজ করব, তবে শর্ত আছে, পুরো ক্রেডিট আমাকে দিতে হবে, আর সোশ্যাল মিডিয়াতে আমার প্রমোশন করতে হবে। বিনি তার কোনো উপায় থাকে না, রাজি হয়ে যায়। প্রিন্স সেদিনও স্টুডিওতে বসে অনেকগুলো গান শুনে বিরক্ত হয়ে উঠেছিল। হঠাৎ সিকিউরিটির সামনে ছোটখাটো বসচার আওয়াজ হয়। প্রিন্সের ইন্টারভিউর জন্য একজন মেয়ে অপেক্ষা করছে, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই মেয়েটি বানি। বানির কাছে প্রিন্সের ইন্টারভিউর সময় ছিল, কিন্তু নিরাপত্তা কর্মীরা তাকে নিয়ে টানা হেঁচড়া করছিল। ক্রিস তখন বিনিকে বলে, 3 দিনের মধ্যে তোমাদের জন্য গান তৈরি করে দেব। এরপর ক্রিস এগিয়ে যায়, বানির হাতে থাকা ডায়েরির দিকে তাকায়। সে জানে এই মেয়ের লেখা অসাধারণ। সে লেখা যে কারো মন ছুঁয়ে যায়। ক্রিস বানিকে ভেতরে নিয়ে আসে নিজের লোক হিসাবে।
বানি ডায়েরিটা ক্রিসের হাতে দিয়ে বিনীতের কাছে যায়। বিনীতকে বলে, আমার ইন্টারভিউর কথা আগে থেকেই ঠিক ছিল। কিন্তু বিনীত কিছুতেই সময় দিতে রাজি নয়, বলে 2 মাস পর আসুন। তবুও সেদিন ক্রিস বসে বানির ডায়েরির প্রথম পাতার গানটা পড়ছিল। ঠিক সেই গান নিয়ে সুর শুরু করে। মুহূর্তের মধ্যে সবার দৃষ্টি পড়ে তার উপর। প্রিন্স কৌতূহল নিয়ে শুনতে থাকে। প্রিন্সের মনে ধরে যায় সেই সুর। তবে প্রিন্স জানতে চায় এই গানের পরের লাইন কি হবে। ক্রিস হাসতে হাসতে বলে, আমি জানি না, যিনি লিখেছেন সেই জানেন। তারপর ক্রিস চেয়ে থাকে বানির দিকে। তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হয়ে যায়। একটি চুক্তি হয়, বানি ক্রিসের সঙ্গে মিলে প্রিন্সের জন্য গান লিখবে। বিনিময়ে প্রিন্সের প্রোগ্রামের আগে বানি পাবে তার এক্সক্লুসিভ ইন্টারভিউ। আর সেই ইন্টারভিউ প্রচারিত হবে সোশ্যাল মিডিয়াতে। এত বড় একটা সুযোগ বানির জীবনে আসেনি, তাই রাজি হয়ে যায়। পরদিন অফিসের কাজ শেষে বানি পৌঁছে যায় ক্রিসের স্টুডিওতে। স্টুডিওতে ঢুকেই বানি বলে দেয়, যা কিছু করতে হবে রাত 8:30টার মধ্যে শেষ করতে হবে। আমি তারপর আর থাকতে পারবো না। আর হ্যাঁ, আমার সামনে সিগারেট খাবেন না, গালিও দেবেন না, আমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। ক্রিস শেষে বলে, ঠিক আছে, 1 মিনিটও দেরি হবে না। বানি জানতে চায়, আপনি কেমন ধরনের গান চাইছেন বলুন, আমি লিখে দিই। ক্রিস তখন বলে, তোমার ডায়েরির প্রথম সেরা পাতায় যে গানটা ছিল আমি সেটাই চাই। বানি একটু চুপ করে থেকে বলে, ওই গান অনেক আগে লিখেছিলাম, পৃষ্ঠা সেরে ফেলেছি, কি লিখেছিলাম মনে নেই। ক্রিস জানতে চায়, তুমি পৃষ্ঠা ছিঁড়ছিলে কেন? বানি চোখ নামিয়ে ফেলে, দেখুন, এটা আপনার জানার বিষয় না। আমার ভেতরে যা জমে সব ডায়েরিতে লিখে রাখি, যাতে ভুলে যেতে পারি। এরপর বানি অনেক চেষ্টা করে আবার লেখা শুরু করতে, কিন্তু ডায়েরির পাতা খোলা মাত্রই বানির মনে পড়ে মাহিরের কথা। সেই দিনটার স্মৃতি, যখন তার সব ভরসা ভেঙে গিয়েছিল। বারবার সে চেষ্টা করে কাগজে কিছু লিখতে, কিন্তু কোনো শব্দই যেন আসে না। বানি একদিন ক্রিসকে বলে, আমি চেষ্টা করছি, কিন্তু মাথায় কিছু আসছে না, সময়ও কম, জানি না কিভাবে শুরু করব। বানির এই অস্থিরতা থেকে ক্রিস বোঝে সে নিজের ভিতরে কষ্টের সাথে লড়াই করছে। বানি বলে, এত শব্দ, এত অনুভূতি আমার ভেতরে ঘুরছে, কিন্তু এই নীরব জায়গায় বসে লিখতে পারছি না। তখন ক্রিস একটি গান চালিয়ে বলে, শুধু শোনো, তারপর লিখো। বানি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চোখ বেয়ে জল নামে। সে বলে, তুমি জানো, এমন জায়গায় কোনো সৃষ্টিশীল কাজ হয় না, এখানে গান তৈরি হয় না। একটা হিট গান হয়তো 2-3 মাস মানুষ মনে রাখে, তারপর ভুলে যায়, কিন্তু যেই গান মানুষের হৃদয় থেকে যায়, সেটা এমনি এমনি লেখা যায় না। সেই গান তৈরি করতে হয় জীবনের কোনো বিশেষ মুহূর্তে, যখন মানুষ নিজের আনন্দ, বেদনা আর অনুভূতি দিয়ে সুর বানায়। সেই গান থেকে যায় চিরকাল। বাণীর কথা শুনে ক্রিস গভীরভাবে বোঝে, আসলে অনুভূতি ছাড়া সৃষ্টিশীল কিছুই সম্ভব নয়। তাই সে বাণীকে নিয়ে যায় তার প্রিয় জায়গার একটি ক্রিকেট প্র্যাকটিস গ্রাউন্ডে। ক্রিস বলে, দেখো, যখন মন খারাপ হয় আমি এখানে চলে আসি, ক্রিকেট খেলি। ধরো এখানে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে, শেষ বলে 5 রান দরকার, পুরো স্টেডিয়াম থমথমে, আর ঠিক সময় কোহলি 6 মেরে দিল। সেই মুহূর্তটা কেমন লাগবে ভাবো তো, হৃদয় কাঁপানো অনুভূতি। তুমি বলেছিলে কোনো বিশেষ অনুভূতি ছাড়া মানুষের ভেতর থেকে গান আসে না, তাই সেই অনুভূতি নিজের মধ্যে খুঁজে বের করতে হবে। বানি ধীরে ধীরে কথাগুলো বুঝতে পারে, তার চোখ ঝিলিক পড়ে। সে সে তখনই একটা খাতায় গান লেখার লাইনগুলো ঠুকতে শুরু করে। আর এখানেই থেকে শুরু হয় তাদের জীবনের নতুন অধ্যায়। বানি এখন আবার লেখে, আর ক্রিস সুর তৈরি করে। বানির হারানো আত্মবিশ্বাস যেন ফিরে আসে। দিনের পর দিন এভাবেই চলতে থাকে। তবে একটা জিনিস সবসময় অপরিবর্তিত থাকে। রাত 8:30টার মধ্যেই ক্রিস বানিকে বাড়ির সামনে পৌঁছে দেয়। ধীরে ধীরে এই কাজের ফাঁকে ফাঁকে বানির মন ক্রিসের দিকে টানতে শুরু করে। এতদিন পর সে আবার হাসতে শেখে, নতুন স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু একদিন তাদের স্টুডিওতে যাওয়ার পথে ট্রাফিক সিগন্যালে একটা ঘটনা ঘটে। একজন মাতাল মানুষ রাস্তার মাঝে হইচই করছিল। ক্রিস গাড়ি থেকে নেমে তাকে দেখে চুপ হয়ে যায়। বানি বুঝতে পারে কোনো পুরনো ক্ষত আবার জেগে উঠেছে। স্টুডিওতে পৌঁছে ক্রিস যখন গানের চূড়ান্ত সুর শোনায়, প্রিন্স সেই সুর পছন্দ করে। কিন্তু প্রিন্সের ম্যানেজার বিনীত বলে, এই গানে র্যাপ থাকবে না, প্রিন্স ছাড়া র্যাপ গাইবে না, র্যাপ যোগ করতে হবে। ক্রিস তখন সিগন্যালে সেই মাতাল মানুষটার কথা ভাবছে, তাই কিছু বলার শক্তি হারিয়ে ফেলে, শুধু বলে, পরে ঠিক করব। বিনীত খুশি হয়ে চলে যায়। বানি বিরক্ত হয়ে বলে, এত কষ্ট করে আমরা গান বানালাম, এখন র‍্যাপ যোগ করতে হবে কেন? এই গানে তো হৃদয়ের কথা আছে। তুমি যেমন এই গানের কথাগুলো ভালোবাসা দিয়ে লিখেছো, আমি এটাকে সবার কাছে পৌঁছানোর জন্য সুর তৈরি করেছি। কিন্তু সত্যি বলি, আমার এখন টাকার দরকার। গান হিট করতে হবে, সন্তুষ্টির জন্য নয়, বাঁচার জন্য। এই কথা শুনে বানির মন ভেঙে যায়। সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই পুলিশ আসে। তারা জানে সিগন্যালে মাতাল হয়ে যে অশান্তি করছিল সে ক্রিসের বাবা, অশোক কাপুর। মাঝে মধ্যে তিনি নেশায় ডুবে এমন আচরণ করেন। পুলিশ বলে, এরপর যদি আবার এমন হয় দুজনকেই থানায় আনবো। বানি সেদিন জানতে পারে ক্রিসের মা মারা যাওয়ার পর থেকে তার বাবা এমন হয়ে গেছিল। কোনোদিন ছেলের খেয়াল রাখেনি, শুধু নেশার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছেন। সেই জন্য ক্রিস আজও লড়ছে নিজের পরিচয় গড়তে।
টাকার জন্য হন্য হয়ে ঘুরছে। ক্রিস ক্ষুব্ধ হয়ে বাবাকে রাস্তা থেকে টেনে নিয়ে যায়, কিছু টাকা তার দিকে ছুড়ে দিয়ে বলে, নাও, এগুলো দিয়ে মদ খেয়ে মরো। এই দৃশ্য থেকে বাণীর চোখে জল আসে। পরে সে ক্রিসকে খুঁজে পায় প্র্যাকটিস গ্রাউন্ডে। বাণী কাছে গিয়ে আস্তে আস্তে বলে, জানো, আমি একসময় ভেঙে পড়েছিলাম। যার উপর ভরসা করেছিলাম সে আমায় ছেড়ে গেল। তখন সবকিছু শেষ মনে হয়েছিল। কিন্তু তোমাকে দেখে আমার বাঁচার ইচ্ছা জেগেছে, আবার লিখতে ইচ্ছে হয়। তুমি আমাকে নতুন করে স্বপ্ন দেখাতে শিখিয়েছো। যেমন তুমি আমার পাশে থেকেছো, তেমনই চাই আমি তোমার পাশে থাকতে, যদি তুমি চাও। বাণীর জীবনে আবার একবার ঝড় বয়ে যায়। ক্রিস তখন সিগন্যালে সেই মাতাল মানুষটার কথা ভাবছে। তাকে রিহ্যাব সেন্টারে ভর্তি করাতে হবে, যেখানে বছরে খরচ লাখের কাছাকাছি। কিন্তু এত টাকা হুট করে কোথা থেকে আসবে? নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে নিজের লেখা গান বিক্রি করে দেয় ক্রিস। সেই গান যেটা সে হৃদয় দিয়ে তৈরি করেছিল, সেই সুর আর কথার কোনো কৃতিত্ব সে পাবে না, এমন সত্ত্বে চুক্তিপত্র সই করে দেয়। ক্রিস জানে এটা অন্যায়। বিনীত নামের এক প্রযোজক তার কাছ থেকে গান কিনে নেয় এবং যাওয়ার সময় একটা মিউজিক ফেস্টিভ্যালের টিকিট হাতে ধরিয়ে দেয়। এদিকে বানি প্রিন্সের ইন্টারভিউ নেয়নি, কারণ ক্রিসের কষ্টগুলো তার হৃদয় ছুঁয়ে গেছে। সে জানে ক্রিস শুধু তার গান নয়, নিজের স্বপ্নই বিক্রি করে দিয়েছে। রাতে বানিকে ড্রপ করতে গিয়ে ক্রিস বলে, আমার হাতে আর খুব বেশি সময় নেই। বানি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন, আবার দেখা হবে না? ক্রিস হালকা হাসি দিয়ে বলে, দেখা করেই বা কি হবে? তুমি তোমার কাজটা করে ফেলেছো, তোমার গানের কথা লিখে দিয়েছো, প্রিন্স খুবই খুশি। তুমি ইন্টারভিউ পেয়েছো, আর আমি যা চেয়েছিলাম সেই টাকাটা পেয়েছি। তাই গল্পটা শুরুর আগেই শেষ হয়ে গেছে। ঘড়িতে তখন 8:30 বাজে। ক্রিস ধীরে ধীরে বানির হাতটা ছেড়ে দিয়ে বলে, যতটুকু সময় ছিল সেটাও শেষ হয়ে গেল। আর কোনো কথা না বলে চলে যায়। বানি চুপচাপ দাঁড়িয়ে থাকে, শুধু তার চলে যাওয়ার পরটা এক দৃষ্টিতে তাকিয়ে দেখে। পরদিন সকালে বানির ইন্টারভিউ প্রচারিত হয় টিভিতে। বাবা মা খুশি হয়ে সেটা দেখছিল। কিন্তু বানি তখন তার প্রিয় ডায়েরিটা খুলে দেখে সেখানে একটা টিকিট রাখা আছে, ক্রিসের দেওয়া সেই মিউজিক ফেস্টিভ্যালের টিকিট। দৃশ্য বদলায়, মিউজিক ফেস্টিভ্যাল শুরু হয়েছে। প্রিন্স পারফর্ম করছে, স্টেজে ঝলমলে আলো, হাজারো দর্শকের করতালি। আর এই গানের আসল স্রষ্টা ক্রিস দাঁড়িয়ে আছে দর্শকদের মাঝে, একদম সাধারণ একজনের মতো। বানি সেখানে উপস্থিত, তাদের চোখে চোখ পড়ে। দর্শকদের ভিড়ে এক অপরের খুব কাছাকাছি চলে আসে। হঠাৎ কোনো কিছু না ভেবে, হয়তো আবেগে, হয়তো ভালোবেসে, তারা একে অপরকে জড়িয়ে ধরে। বাকি কি হয়েছে সেটা না বললেও চলবে, বুঝেই যাচ্ছে নিশ্চয়ই এটা প্রেমের গল্প। পরদিন ক্রিস তার পুরনো বন্ধুদের কাছে ফিরে যায়, ভুলে যাওয়ার চেষ্টা করে পুরনো কষ্টগুলো। আবার শুরু করে নতুনভাবে ব্র্যান্ডের কাজ শুরু করতে। বানি আবার লিখেছে গান, আর ক্রিস তা সুর দিচ্ছে। একসাথে নতুন মিউজিক তৈরি করছে। একদিন বানিকে তার বাড়িতে ড্রপ করতে গিয়ে বানির বাবা মা তাদের একসাথে দেখে ফেলে। আর এই নিয়েই তৈরি হয় নতুন এক সংকট। বানির মা মনে মনে অনেক ভয় পাচ্ছে। আগেও তো সে এক ছেলেকে ভালোবেসে ঠকেছে। সেই স্মৃতি এখনো তাজা। তিনি চাচ্ছেন না তার মেয়ে আবার এভাবে ভেঙে পড়ুক। এই কারণে তিনি ক্রিসকে বলেন, বিয়ে করবা নাকি ছেড়ে দিবে এখনই? আমার মেয়েকে কষ্ট দিও না। ক্রিস এই কথায় কিছু বলতে পারে না। বানির বাবা পরিস্থিতি সামলে নিয়ে তাকে ভেতরে নিয়ে যান। ভেতরে এসে বানির পাশে বসে ক্রিস বলে, চলো বিয়ে করে ফেলি। বানি হেসে বলে, তুমি জানো বিয়ের মানে কি? মনে হয় তোমাকে আমার মা কিছু বলেছে। এরপর বানি একটা গভীর গুরুত্বপূর্ণ কথা বলে, মায়ের সাথে যখন সম্পর্ক ছিল তখন ওর স্বপ্নগুলো আমি নিজের স্বপ্ন ভেবেছিলাম। নিজের স্বপ্নগুলো কখনো গুরুত্ব দেইনি। সে আজ চলে গেছে, কিন্তু আমি চাই না তুমি আমার জন্য নিজের স্বপ্নকে বিসর্জন দাও। আগে তোমার স্বপ্ন পূরণ করো, সুপারস্টার হও। তুমি সবসময় চেয়েছিলে সারা পৃথিবী তোমার নাম জানুক। সেটা সত্যি হওয়া দরকার। আমরা হয়তো বিয়ে করব, হয়তো করব না, কিন্তু আফসোস যেন না থাকে। আফসোস যেন না হয় যেন তুমি নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছিলে। আমি সবসময় তোমার পাশেই আছি, শুধু এতটুকুই মনে রেখো। বানিকে হাসপাতাল থেকে ছাড়া হয়। ক্রিসের সাথে যোগাযোগ নেই 2 দিন ধরে, কারণ ক্রিস এখন ব্যস্ত এক নতুন সাফল্যের পথে। ওদিকে কিছুদিন আগে ক্রিস ইউটিউবে তার নিজের লেখা ও সুর করা একটি অডিও আপলোড করে। অডিওটা রিলিজ হওয়ার পর ব্যাপক সাড়া ফেলে। হাজারো মানুষ শোনে, শেয়ার করে। প্রযোজকরা ভিডিও বানানোর প্রস্তাব দেয়, আর সেই ভিডিও শুটিংয়ের জন্য ক্রিস চলে যায় গোয়া। গোয়ার এক হোটেলের সামনে পৌঁছাতে অবাক হয়ে যায় ক্রিস। সেখানে শত শত মানুষ শুধু তাকে এক ঝলক দেখার জন্য দাঁড়িয়ে আছে। কেউ তার গান শুনে তাকে ভালোবেসেছে, কেউ আবার কখনো তাকে দেখেইনি, তবু অপেক্ষায়। তার বন্ধু বিকি হেসে বলে, ভাই, তুই তো এখন সত্যি সত্যি সুপারস্টার হয়ে গেছিস। ক্রিসের এই সাফল্যের কথা শুনে দূরে কোথাও বানি হাসে, আবার মনে কষ্টও পায়। কারণ সে জানে ক্রিস যেই স্বপ্নের ঠিক কাছাকাছি পৌঁছে গেছে, যা একসময় শুধু তার স্বপ্ন ছিল। এদিকে বানি গিয়েছিল নিউরোলজিস্টের কাছে। কিছুদিন ধরে ছোট ছোট বিষয় ভুলে যাচ্ছিল। তারিখ মনে থাকে না, কয়েক মিনিট আগে কি কথা বলেছে সেটাও মনে পড়ে না। ডাক্তার তাকে পরীক্ষা করে জানান তার প্রাথমিক পর্যায়ে আলজাইমার হয়েছে। ধীরে ধীরে এই ভুলে যাওয়া বাড়তে থাকবে।
প্রথমে ছোট ছোট ঘটনা, তারপর মানুষ, সম্পর্ক, অতীত, বর্তমান সবকিছু মিলেমিশে যাবে। বানি হতবাক, শব্দ খুঁজে পায় না, কারণ এখনো সে সব ঠিকঠাক চালিয়ে নিচ্ছে। কিন্তু ডাক্তার জানিয়ে দিলেন সময়ের সাথে এই বিভ্রান্তি তাকে গ্রাস করবে। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে বানি চলে যায় বাড়িতে। আর সেই ২ দিন ক্রিস বলে না পেয়ে অস্থির হয়ে পড়ে। অবশেষে দেখা হলে বানি সবকিছুই বলতে চেয়ে চুপ করে যায়। কারণ ক্রিস তখন উচ্ছ্বাসে বলছিল, যে স্বপ্ন সারা জীবন দেখেছি সেটা এখন সত্যি হতে চলেছে। সারা দেশ আমার গান শুনছে, আমার নাম জানছে। বানি তার অসুস্থতার কথা গোপন রাখে, শুধু হাসি মুখে ক্রিসের সাফল্যের কথা শুনে। পরে অফিসে গিয়ে জানতে পারে কোম্পানির নতুন একজন বিনিয়োগকারী এসেছে। আর সে হলো মহেশ, সেই মানুষ যে একসময় বাণীকে ভালোবেসে প্রতারণা করে চলে গিয়েছিল। হঠাৎ সামনে পেয়ে বাণী কিছুই বলতে পারে না। মহেশের আগমনে সেদিন সন্ধ্যায় অফিসে সেলিব্রেশন পার্টি রাখা হয়, আর বাণীকে আমন্ত্রণ জানানো হয়। এরপর বাণীর সাথে দেখা হয় ক্রিসের। ক্রিস জানায় তাকে কিছুদিনের জন্য উত্তর ভারতে সৌপতে যেতে হবে। তখন বাণী হঠাৎ বলে, আমি চাকরি ছেড়ে দেব। ক্রিস কারণ জানতে চাইলে বাণী আসল কথা, মহেশের ব্যাপার গোপন রেখে অন্য অজুহাত দেয়। গোয়াতে ক্রিস চলে যায়, আর বাণী সেই রাতে যায় সেলিব্রেশন পার্টিতে। কিন্তু সিকিউরিটি তার নাম জিজ্ঞাসা করলে সে কিছুতেই মনে করতে পারে না। তখনই মহেশ এসে তাকে ভেতরে নিয়ে যায়। কলেজের জীবনে পুরনো কথা বলতে বলতে মহেশ বাণীকে স্পর্শ করে। আর সেই স্পর্শ ও কথায় বাণীর মস্তিষ্ক যেন হঠাৎ অতীতে ফিরে যায়, যখন সে মহেশকে ভালোবাসতো। ডাক্তার যা বলেছিল সেটাই ঘটেছে, অতীত আর বর্তমান মিশে গেছে। বাণী মহেশকে বলে ফেলে, আমরা তো বিয়ে করছি তাই না? মহেশ হাসতে হাসতে বলে, পাগল হয়েছ নাকি, বিয়ে কোথায় করলাম? বাণী অবাক হয়ে মহেশের হাত ধরে জিজ্ঞাসা করে, তুমি তো আমাকে প্রপোজ করেছিলে, এখন হাসছো কেন? তোমার মা কি কিছু বলেছে? মহেশ বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে দেয়। এখন নয়, পরে কথা বলি। কিন্তু বাণী তখন উত্তেজিত, উচ্চস্বরে জানতে চায়, এখন বলো সমস্যা কি? পুরো পার্টি থেমে গিয়ে সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে? কিন্তু বাণী কিছুই প্রকাশ করে না। মহেশ তখন হাসি মুখে বলে, কোনো সমস্যা হয়নি। আসলে আমাদের একজন কর্মচারী চাকরি ছেড়ে যাচ্ছে, সেই নিয়ে একটু ঝামেলা হচ্ছিল। তুমি এসব নিয়ে চিন্তা করো না। এরপর সে সিকিউরিটিকে ডেকে বাণীকে আস্তে করে বাইরে পাঠিয়ে দেয়। এই ঘটনা বাণীর মনটাকে অদ্ভুতভাবে কষ্ট দিয়ে যায়। কারণ বাণী মনে করে মহেশ এখনো তাকে ভালোবাসে, তাদের সম্পর্ক এখনো টিকে আছে। এই ভাবনায় তার চোখে জল এসে যায়। আর সে ধীরে ধীরে পার্টি ছেড়ে বেরিয়ে আসে। কিন্তু বের হওয়ার সময় কার্পেটে পা পিছলে পড়ে যায়, আর তার ব্যাগ মাটিতে পড়ে যায়। এদিকে ক্রিস বিমান ধরার আগে বারবার বাণীকে ফোন করছে, কিন্তু বাণীর ফোন সেই ব্যাগের ভিতরে পড়ে আছে, আর ব্যাগ রয়ে গেছে সেখানেই। ফোন না ধরায় ক্রিস চিন্তিত হয়ে পড়ে। বিমান ছাড়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত কল করে যায়। অবশেষে সিকিউরিটি ফোনটা রিসিভ করে এবং পুরো ঘটনা জানায়। সব শুনে তৎক্ষণাৎ বিমানের ভেতর থেকে নেমে আসে, সোজা পার্টির জায়গা চলে যায়। সেখানে গিয়ে ব্যাগ থেকে বাণীর মেডিকেল রিপোর্ট বের করে দেখে বাণী আলজাইমার রোগে ভুগছে। ক্রিস তাকে খুঁজে পায় ক্রিকেট প্র্যাকটিসের মাঠে। বানি শান্তভাবে বলে, তুমি সব জেনে গেছো তাই না? তাহলে কেন ফিরে এসেছো? ক্রিস জবাব দেয়, তোমাকে ছাড়া আমার কিছুই নেই। ডাক্তার অনেক আছে, আমরা চিকিৎসা করাবো। কিন্তু বানি কাঁদতে কাঁদতে বলে, এই রোগের কোনো স্থায়ী চিকিৎসা নেই। ধীরে ধীরে আমি সব ভুলে যাব। আমার নিজের অস্তিত্ব, এমনকি তোমাকেও। তোমার ক্যারিয়ার আছে, জীবন আছে, আমি চাই না আমার জন্য সবকিছু নষ্ট হোক। ক্রিস দৃঢ়ভাবে বলে, আমার ভবিষ্যৎ যাক নষ্ট হয়ে, আমি শুধু আজকের দিনটা দেখতে চাই। তুমি আমার সঙ্গে আছো, এটাই আমার কাছে সবকিছু। তুমি ভুলে যাবে, আমরা নতুন স্মৃতি তৈরি করব। তুমি একটা ভুললে আমরা 10টা নতুন বানাবো। যাই হোক না কেন, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এই কথায় বাণী ভেঙে পড়ে ক্রিসের বুকে। এরপর ডাক্তার বাণীর বাবা মাকে জানায় তাকে নিয়মিত ওষুধ খাওয়াতে হবে, চেক আপ করাতে হবে, কিন্তু কোনো ধরনের মানসিক চাপ দেওয়া যাবে না। সম্ভব হলে শহরের কোলাহল থেকে দূরে এবং শান্ত জায়গায় নিয়ে যেতে হবে। শেষে সবাই মিলে সিদ্ধান্ত নেয় বাণীকে সমুদ্রের ধারে এক শান্ত নিরিবিলি জায়গায় নিয়ে যাওয়া হবে। সেখানে ক্রিস তার জন্য এক নতুন জীবন সাজিয়ে দেয়। একদিন রাতে ক্রিস এর ব্যান্ডের বন্ধু ক্লিও ভিডিও কল দিয়ে তাকে লাইভ অডিয়েন্স দেখায়, জানায় এখন সে লিড গিটারিস্ট, আর ক্রিস ফিরে এলে আরো বড় সুযোগ আসতে পারে। টাকার দরকার শুনে বাণী বোঝায় তোমার ওখানে যাওয়া উচিত। অবশেষে বাণীকে সঙ্গে নিয়ে যায়। সেই দিনের পারফরমেন্স ছিল তার জীবনের সবচেয়ে বড় অনুষ্ঠান। ক্রিসও নার্ভাস, কিন্তু বাণী তাকে সাহস দেয়, আজ শুধু তোমার দিন নয়, আমারও জয় দিবস। তুমি স্টেজে গান গাবে, আমি সামনে দাঁড়িয়ে উল্লাস করব। কিন্তু পারফরমেন্সের মাঝে বাণী চোখে পড়ে মহেশ। সে কাছে এসে বলে, আমি তো এই শোয়ের স্পন্সর, তুমি এখানে কেন? বাণী হেসে উত্তর দেয়, তোমার জন্যই তো দেশে এসেছি। এই উত্তরে মহেশের মনে ভুল ধারণা জন্ম দেয়। এদিকে ক্রিস দর্শকের মাঝে বাণীকে খুঁজতে থাকে, কিন্তু বাণী তখন মেকআপ রুমে। মহেশ তাকে সেখানে নিয়ে গেছে খারাপ উদ্দেশ্যে। ঠিক তখনই ক্রিস ঘরে ঢোকে। পরিস্থিতি দেখে সে মুহূর্তেই বুঝে যায় বাণী এখানে কিভাবে এসেছে আর তার আসল সমস্যা কি।
ক্রিস তাকে শান্তভাবে বেরিয়ে যেতে বলে, কিন্তু বানি মহেশের পিছনে লুকিয়ে পড়ে, যেন ক্রিসকে চিনতেই পারছে না। মহেশ তখন ধমকের সুরে বলে, ও আমার সঙ্গে থাকবে, তুই চলে যা। কিন্তু ক্রিস জানে সমস্যাটা আসলে কোথায়, তাই সে জোর করে বাণীকে বের করে নিয়ে যেতে চায়। মুহূর্তে ক্রিস আর মহেশের মধ্যে তুমুল হাতাহাতি শুরু হয়, যা ধীরে ধীরে ঘরের বাইরেও গড়ায়। কেউ কল্পনা করতে পারেনি এরপর কি ঘটতে চলেছে। বাণী যে মানুষটাকে পাগলের মতো ভালোবাসে, সে ক্রিস সামনে দাঁড়িয়ে হাতে ছুরি তুলে ফেলে। ক্রিসকে উদ্দেশ্য করে হুমকি দেয়, তুই এখান থেকে চলে যা, নাইলে ছুরি মেরে ফেলবো। ক্রিস বুঝতে পারে বাণী এখন তাকে মনে করতে পারছে না। সে থেমে যায়, কিন্তু ঠিক তখনই বাণী ছুরি চালিয়ে দেয় ক্রিসের হাতের দিকে। মুহূর্তে সুযোগে মহেশ পালিয়ে যায়, আর বাণী পাগলের মতো তার পিছু নিতে চায়। ক্রিস তাকে শক্ত করে ধরে ফেলে, কিন্তু বাণী চিৎকার করে মহেশের নাম ডাকতে থাকে। যে মানুষটা তার জন্য জীবন ঝুঁকিতে ফেললো, সেই মানুষটাকে ভুলে গিয়ে অন্য কারোর জন্য এভাবে ছুটছে। এ ক্রিসের জন্য এক অসহনীয় কষ্ট। ক্রিসের বন্ধুরা এতদিন এইসব কিছুই জানতো না। ঘটনাটা তাদের স্তব্ধ করে দেয়। সবাই মিলে ক্রিসকে নিয়ে পাশের বাড়িতে ফিরে আসে। কিন্তু এখানে শেষ নয়, প্রোগ্রামের স্পন্সর ছিল মহেশ। ফলে আবার তার সঙ্গে ক্রিসের মুখোমুখি লড়াই হয়। এই সময় বিনীত ক্রিসকে অনুরোধ করে, তুই থাক, বাকিরা চলে যায়। কিন্তু বিকি স্পষ্ট জানিয়ে দেয়, আমরা সবাই একসঙ্গে থাকবো, নয়তো কেউই যাব না। এদিকে ক্রিসের বাবা অশোক এসে ছেলের সঙ্গে কথা বলে। তিনি স্মৃতিচারণ করে বলে, তোর মা মারা যাওয়ার পর তোর হাত ধরে থাকার বদলে আমি মদের বোতল ধরেছিলাম। সারা জীবন আমি ভুল করেছি। আমার সেই ভুল তুই যেন না করিস। ভালোবাসার জন্য নিজের জীবনটা শেষ করে দিস না। তারপর অশোক চলে যায়। বানি তখন ঘুমিয়ে আছে, আর ক্রিস সারা রাত পিয়ানো বাজিয়ে কাটিয়ে দেয়। পরদিন সকালে বানি জিজ্ঞাসা করে, আজ তো তোমার শো, তুমি যাচ্ছ না? ক্রিস শেষে বলে, শো তো কালই শেষ হয়ে গেছে। বানি অবাক হয়ে যায়, ভাবে হয়তো সে ভুলে গেছে। তার আলজাইমারের জন্য এমনই হয়। সে জানতে চায় শো কেমন হয়েছিল। ক্রিস তখন এক গল্প শোনাতে শুরু করে। আমার স্কুল জীবনের এক বন্ধু ছিল, সবসময় নিজের রাগ আর হতাশার মধ্যে ডুবে থাকতো। কিন্তু একদিন এক মেয়ের সঙ্গে তার দেখা হয়। মেয়েটির মধ্যে সে এমন এক জিনিস পায় যা আগে কখনো পায়নি, ভালোবাসা। মেয়েটির সঙ্গে থাকলে মনে হতো গোটা পৃথিবী জিতে নিতে পারবে। কিন্তু সমস্যা হলো মেয়েটি চলে যাচ্ছিল অনেক দূরে, এমন এক জায়গায় যেখানে সে পৌঁছাতে পারবে না। বানি বলে, তাহলে তোমার বন্ধু একটা গান লিখে দিই। আমি কথা লিখে দিব, গানটা মেয়েটিকে শুনিয়ে বলবে এটা তোমার জন্য। যদি সেই গান তার হৃদয় ছুঁয়ে যায়, সে আর কখনো ছেড়ে যাবে না। এই কথায় ক্রিসের মনে পড়ে আজ সকালে তার বিনীতের সঙ্গে দেখা করার কথা। সে উঠতে যায়, কিন্তু বানি হাত ধরে বলে, এখনো কিছু সময় আমার সঙ্গে থাকো, আর এই সময়টা আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। মহেশ। ক্রিস স্তব্ধ হয়ে যায়। যে বাণীকে সে এত ভালোবাসে, সে এখনো তাকে মহেশ ভেবেই ডাকছে। ক্রিস বুঝে যায় যতই সে ভালোবাসুক না কেন, বাণী হয়তো তাকে আর কখনো মনে করতে পারবে না। তারপর সে বন্ধুদের নিয়ে বিনীতের অফিসে যায়। ক্রিস বলে, আমি বিনীতকে সরি বলবো, কিন্তু ব্র্যান্ডে আর থাকতে পারবো না। আমি ব্যাংক ছেড়ে দিচ্ছি। বিকি তখন বলে, তুই এতদিন সরি বলিসনি, এখন কেন সরি বলবি? বাণীর দায়িত্ব তোর নয়, তার বাবা মায়ের। ওকে ছেড়ে দে, আমাদের সঙ্গে চল, যেখানে তোর সাফল্য তোর জন্য অপেক্ষা করছে। হাজারো মানুষ তোর নাম নিচ্ছে। কিন্তু ক্রিস চিৎকার করে বলে, ওখানে তো ও থাকবে না, তাই না? সারা দুনিয়া আমার নাম নিক, তবু ও যদি আমার নাম ভুলে যায়, আমি কি ভুলে যেতে পারবো? ও আমার জন্য যা করেছে আমি কখনো বলতে পারবো না। আমি ওর পৃথিবীতে থেকে যাব যতদিন সম্ভব। বন্ধুরা বোঝে এটা ক্রিসের জন্য শুধু ভালোবাসা নয়, এক আজীবনের অঙ্গীকার। ক্রিস বাণীর কাছে ফিরে এলো, কিন্তু ঘরে ঢুকেই দেখলো বাণী নেই। চারদিকে খোঁজাখুঁজি করলো, আশেপাশে তল্লাশি করলো, কিন্তু কোথাও নেই। মনে হচ্ছিল যেন বাণী হাওয়ার মতো মিলিয়ে গেছে। খবর দেওয়া হলো বাণীর বাবা মাকে, তারাও পুলিশকে জানালো, কিন্তু কোনোভাবেই বাণীর খোঁজ পাওয়া গেল না। দিন গড়িয়ে গেল সপ্তাহে, সপ্তাহ গড়িয়ে গেল মাসে, তবুও কোনো খোঁজ নেই। পুলিশ জানিয়ে দিল এই ধরনের ঘটনায় জীবিত খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। বাবা মায়ের চোখ শুকিয়ে গেল কান্নায়, কিন্তু ক্রিস এখনো হাল ছাড়েনি। সে বারবার ফিরে আসতে লাগলো সেই বাড়িতে যেখান থেকে বানি হারিয়ে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে যেন তাকে কল্পনায় দেখতে পায়। বানি হাত ধরে নিয়ে যাচ্ছে সেই রুমে যেখানে তারা শেষবার কথা বলেছিল। বানি যেন আবার তাকে বসাচ্ছে পিয়ানোর সামনে, কিন্তু ক্রিস ছুঁতে পারছে না চাবি। হতাশা চারপাশ ভাঙচুর শুরু করলো। আর তখনই হঠাৎ চোখে পড়লো একটি ডায়েরি। ডায়েরির পাতায় বানি লিখে রেখেছে একটি গানের লিরিক্স। ক্রিসে মনে পড়লো বানি একবার বলেছিল, তোমার এই বন্ধুর জন্য আমি একটা গান লিখে দেব, বলবো যেন সে এই গান গায়। যখন তার প্রিয় মানুষ সেটা শুনবে, যেখানেই থাকুক না কেন সে তোমার কাছে ফিরে আসবে।
এ কথা মনে পড়ে কিরিশের। ছুটে গেল বিকির কাছে, অনুরোধ করলো, আমার জন্য একটা গান বানাও, সারা দুনিয়া ছড়িয়ে দাও। আমার বিশ্বাস এই গান তার কানে পৌঁছলে সে ফিরবেই। বিকি তার অবস্থার গুরুত্ব বুঝলো, তারা মিলে গানটি তৈরি করলো। এরপর গল্প এগিয়ে যায় 1 বছর পরে। রক মিউজিক ফেস্টিভ্যাল। ক্রিস এখন সুপারস্টার, দেশ জুড়ে শো করছে। মুম্বাই থেকে দিল্লি, কলকাতা থেকে চেন্নাই, সাফল্যের শীর্ষে পৌঁছে গেছে। কিন্তু ভেতরে একটাই কারণ, বাণীকে খুঁজে পাওয়া। তার বিশ্বাস একদিন বাণী ফিরবেই। এই বিশ্বাস নিয়ে ক্রিস লন্ডনে একটি বড় স্টেডিয়ামে শোতে যোগ দিতে যায়। সেখানে রিহার্সাল চলছে, আর তার গান তখন ইউটিউবে ট্রেন্ডিংয়ে। প্রোমো ভিডিওর জন্য কিছু সিলেক্টর রিলস বিশাল স্ক্রিনে দেখানো হচ্ছিল, আর সেখানে একজোড়া চোখ সবাইকে থামিয়ে দিল, কারণ সেই চোখগুলো বাণীর। ক্রিস তাকিয়ে চিনে ফেললো, জেনে গেল ভিডিওটা মানালি থেকে আপলোড করা হয়েছে। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিল শো ছেড়ে দেবে। চার্টার ফ্লাইটে ফিরল ভারতে, সোজা চলে গেল মানালিতে। মানালিতে এক আশ্রমে গিয়ে ক্রিসের সঙ্গে দেখা হলো এক কর্মীর। তিনি অবাক হয়ে বললেন, আপনি কি ক্রিস কাপুর? আমরা ভেবেছিলাম আপনি হয়তো কখনো আসবেন না। তার হাতে তুলে দিলেন একটি চিঠি, যেটি বাণী রেখে গিয়েছিল। চিঠিতে লেখা, ক্রিস, আমি চাই না এই চিঠিটা কখনো তোমার হাতে আসুক। তুমি যদি এটা পড়ছো, তার মানে তুমি আমাকে খুঁজতে সব ফেলে এখানে চলে এসেছো। আর আমি চাইনি যে মানুষ আমাকে সব দিয়েছে, সে আমার জন্য তার সবকিছু ছেড়ে দিক। আমি সেটা হতে দিতে পারি না। ঘটনা একেবারে ভেতরে গিয়ে আমরা দেখতে পাই মহেশের সাথে ক্রিসের যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, তার পুরো ভিডিও বাণীর হাতে এসে পৌঁছেছিল। ভিডিওটা দেখে বাণী বুঝতে পারে ধীরে ধীরে তার মনে ও স্মৃতিতে পরিবর্তন আসছে। অনেক কিছু মুছে যাচ্ছে, ভুলে যাচ্ছে। আর এই ভুলে যাওয়া যাত্রা শুধু তার নয়, ক্রিসের জীবনে আনন্দ কেড়ে নিচ্ছে। বানি এটা কখনো মেনে নিতে চায়নি। সে জানতো যদি সে ক্রিসের জীবনে থাকে, তাহলে হয়তো ক্রিস নিজের স্বপ্নপথে এগোতে পারবে না। বরং যদি দূরে সরে যায়, তবে একদিন ক্রিস এক অসাধারণ গায়ক হয়ে উঠবে। আর আজ সেটাই ঘটেছে। চিঠিতে বানি আরো লিখেছিল, তুমি যদি এই চিঠি পড়ছো, তার মানে তুমি আমাকে খুঁজে পেতে সবকিছু ফেলে এসেছো। এটা আমি চাইনি। তুমি যে মানুষ, যে আমাকে সব দিয়েছে, আমি কিভাবে চাইবো সে আমার জন্য নিজের জীবন থামিয়ে দিক? এখন তুমি সব ভুলে যাও, কিন্তু যখনই কেউ তোমার গান শুনবে, আমার সাথে কাটানো সেই বিশেষ মুহূর্তগুলো আমার মনে ফিরে আসবে। হয়তো মস্তিষ্ক থেকে সবকিছু মুছে যাবে, কিন্তু সেই অনুভূতিগুলো আমার হৃদয় চিরদিন বেঁচে থাকবে। চিঠি পড়ে ক্রিসের চোখে জল চলে আসে। বাইরে এসে দেখে প্রাণী কোণে বসে কিছু লেখার চেষ্টা করছে, কিন্তু বারবার কাগজ ছিঁড়ে ফেলছে। স্পষ্ট বোঝা যায় সে চায় ক্রিসকে বলে যেতে, কিন্তু তার ভেতরের অনুভূতিগুলো কিছুতেই তাকে লেখার সুযোগ দিচ্ছে না। ক্রিস ধীরে ধীরে তার কাছে গিয়ে বলে সেই কথাগুলো যা একসময় স্টুডিওতে বাণীকে বলেছিল। লেখার জন্য শুধু সময় নয়, লাগে বিশেষ মুহূর্ত, আবেগ, অনুভূতি। তারা দুজনে একসাথে বাইরে যায়, যেখানে কিছু বাচ্চা ক্রিকেট খেলছে। ক্রিস বাণীকে বোঝায় এই মাঠ, এই খেলার আনন্দ, এগুলো একসময় তাকে অনুপ্রাণিত করেছিল। এখানে যদি সেই মুহূর্তগুলো মনে আনতে পারে, তাহলে সবকিছু আবার ফিরে আসবে। শুরুতে বাণী কিছুই মনে করতে পারে না। সে যেন নিজের ভিতরে হারিয়ে আছে, কিন্তু বলে না কি ভালোবাসা অলৌকিক ক্ষমতা রাখে। শুরুতে বাণী কিছু মনে করতে পারে না। সে যেন নিজের ভিতরে হারিয়ে আছে, কিন্তু বলে না কি ভালোবাসা অলৌকিক ক্ষমতা রাখে। আর এখানেই সেই মিরাকেল ঘটে যায়। হঠাৎ করে বাণী ক্রিসকে চিনে ফেলে, আর ছুটে এসে জড়িয়ে ধরে। এরপর ক্রিস তাকে নিয়ে যায় লন্ডনে, যেখানে তার স্বপ্নের কনসার্ট ছিল। এবার সেই স্বপ্ন বাস্তব হয়। বাণীকে পাশে নিয়ে মঞ্চে গান গায় ক্রিস। দেশে ফিরে তারা বিয়ের মাধ্যমে সম্পর্কের পূর্ণতা দেয়। তবে বাণী এখনো সবকিছু ভুলে যায়। তাই ক্রিস বাড়ির ভেতরে বিভিন্ন জায়গায় তাদের স্মৃতি ছোট ছোট চিহ্ন রেখে দেয়। এমনকি একটি নতুন ডায়েরি তৈরি করে, যেখানে তাদের প্রেমের প্রতিটা মুহূর্ত লিখে রাখে, যেন বাণী পড়লেই সব মনে পড়ে যায়। শেষে বলতে হয়, ভালোবাসার মানুষ দূরে চলে গেলে কষ্ট হয়, কিন্তু তার থেকে গভীর কষ্ট তখনই হয় যখন সে তোমার পাশে থেকেও তোমাকে চিনতে পারে না। মুভির লিড চরিত্রের অভিনয় এতটাই নিখুঁত যেন বাস্তব ঘটনা চোখের সামনে ভেসে ওঠে। আজকের মুভিটা এখানেই সমাপ্তি হলো। আর আপনাদের কোন মুভিটা নেক্সট ভিডিওতে লাগবে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সবাই ততক্ষণ ভালো থাকবেন।